কাল উদ্বোধন, বৃহস্পতিবার থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই স্মৃতি জাদুঘর। এখনও কাটেনি সিএনজি স্টেশনের গ্যাস সংকট। বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, নেই মশক নিধনের উদ্যোগ। এবং বিদেশের বিলাসবহুল জীবন ছেড়ে পাহাড়ে রাসেলের চিরহরিৎ বন পিটাছড়া। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরের সঙ্গে আছি আমি আশরাফ আল মাহাথির। নাসির সিনটেক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। জানাবো পুরো খবর। আগামীকাল সকাল 9টায় জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরদিন 6 আগস্ট জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। বড়দের জন্য 50 টাকা ও ছোটদের জন্য 20 টাকা টিকিটের ব্যবস্থা থাকবে। অনলাইনে স্লটের মাধ্যমেও টিকিট দেওয়া হবে, তবে একসাথে অনেক মানুষ ঢুকতে পারবেন না। সকালে সংস্কৃতি মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়চৌধুরী। মাননীয় প্রধানমন্ত্রী তিনি প্রধানমন্ত্রী হিসেবে জুলাই স্মৃতি জাদুঘর শুভ উদ্বোধন ঘোষণা করবেন। যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে কারো বিরুদ্ধে, সে যে যুগেই করে থাকে, সেটা তদন্ত হবে এবং তদন্তে প্রমাণিত হলে সেখানে মামলা হবে এবং মামলার বিচার হবে। গ্যাস সংকট প্রসঙ্গ। মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ প্রায় 450 MMCFD কমেছে। ফলে দীর্ঘস্থায়ী নিম্নচাপ ও তীব্র সংকটে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন ও ভোগান্তি কমেনি এখনও, যার মারাত্মক প্রভাব পড়েছে সার্বিক পরিবহন খাতে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ভোর থেকে লাইনে, তবুও মিলছে না গ্যাস। সাফারি ফিলিং স্টেশন সহ বিভিন্ন পাম্পগুলোর সামনে দীর্ঘ সারি। সীমিত সময় গ্যাস সরবরাহের পর সকাল 10টায় অধিকাংশ স্টেশন বন্ধ হয়ে যাচ্ছে। ফলে রাত থেকে অপেক্ষা করেও গ্যাস না পেয়ে ফিরে যাচ্ছেন পরিবহনের চালকরা। যেই পাম্পে যাইতেছে ওই পাম্পের ভিতরেই হয়তো গ্যাস নাই, নয়তো কারেন্ট নাই। বেশিরভাগ সমস্যা হচ্ছে গ্যাস নাই, লাইনে গ্যাস থাকে না। রাত ভরা মনে করেন যে গ্যাস নেই, গাড়ি চলে না 2-3 ঘন্টা, তারপর আবার মনে করেন যে এই গ্যাস পাম্প পাইতে বসে থাকতে হবে। নারায়ণগঞ্জেও একই চিত্র। গ্যাস না পেয়ে আয় রোজগার কমে গেছে চালকদের। ফেনীতে টানা 3 দিন ধরে গ্যাস সংকট। গ্যাস না থাকায় অধিকাংশ ফিলিং স্টেশনই বন্ধ। কোথাও কোথাও পাম্প খোলা থাকলেও প্রেসার না থাকায় মিলছে না পর্যাপ্ত জ্বালানি। বারখাদাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির দাবি, জাতীয় গ্রিড থেকে চাহিদার তুলনায় কম গ্যাস পাওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। ওদিকে তো গ্যাসটা ঠিক মতো পাওয়া যাবে। এরপরে আমরা এখন 12টা বাজে এখানে লাইন ধরলাম। আমরা গরিব মানুষ, দিনাজপুরে আমরা মনে করেন গাড়ি চালাই, ভাত খাইতে হয়, কিন্তু মালিকে জমা দিতে হয়, নিজের ফ্যামিলি চালাইতে হয়, নিজের কষ্ট আছে। আজকে 4-5 দিন আমাদের কোনো কিছু নেই। আমরা খাওয়া দাওয়া একবারে ফ্যামিলিগতভাবে অনেক কষ্ট আছি। সংশ্লিষ্ট ট্রান্সমিশন কোম্পানি, ফেরি এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছি, যাতে দ্রুততম সময়ে এই সমস্যাটা সমাধান করা যায়। তবে গাজীপুরের শ্রীপুরে সিএনজি ফিলিং স্টেশনে নেই গাড়ির দীর্ঘ লাইন। অনেকটা নির্বিঘ্নে গ্যাস নিচ্ছেন গ্রাহকরা। জামালপুরের পরিস্থিতি তুলনামূলক স্বাভাবিক। যদিও গ্যাসের চাপ কিছুটা কম, তারপরও প্রয়োজনীয় গ্যাস পাচ্ছেন চালকরা। তুনা সিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ফেনীতে টানা 3 দিনের গ্যাস সংকটে জনজীবন বিপর্যস্ত। গ্যাসের আশায় ঘন্টার পর ঘন্টা ফিলিং স্টেশনে অপেক্ষা করছেন সিএনজি চালকরা। এতে ব্যাহত হচ্ছে যাত্রী পরিবহন, পাশাপাশি আর্থিক ক্ষতির মুখে পড়েছেন সিএনজি চালকরা। ফেনী থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি দিদারুল আলম। দিদার, ফেনীর গ্যাস সংকট কেমন দেখতে পাচ্ছেন এবং একই সাথে জানাবেন যে এই গ্যাস সংকটের কারণে বাড়তি ভাড়া আদায়ের একটা অভিযোগ পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে কেমন দেখছেন? কর্তৃপক্ষ কি বলছে, চালকরা কি বলছে, যাত্রীরাও কি বলছে? মাহাতির, আসলে ফেনীর যে 10টি সিএনজি পাম্প রয়েছে, যেগুলো থেকে সিএনজি চালিত যে সকল পরিবহনগুলো আছে, সেই পরিবহনগুলো তাদের সিএনজি রিফিল করে এবং সেটি গত 3 দিন ধরেই কিন্তু আসলে এক প্রকার বন্ধ। রাতের অংশে কিছুটা আসে এবং সেখান থেকেই এখানকার যারা
পরিবহন চালক রয়েছেন তারা আসলে রাতে কিছুটা গ্যাস নিয়ে যান এবং দিনের কিছু অংশ চালাতে পারেন, এরপরে আবার কিন্তু এসে তারা এই যে সিএনজি পাম্প সেখানে তারা সিএনজি রিফিল করার জন্য কিন্তু অপেক্ষা করেন এবং ভোর থেকেই এখানে অপেক্ষা করছে। আমরা যদি একটু পেছনে দেখানোর চেষ্টা করি যে এখানে যেই সিএনজি পাম্পটি রয়েছে সেখানে আসলে যে আঞ্চলিক যে সড়ক সে সড়কের একদম দুপাশে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার করেই কিন্তু আসলে এখানকার সিএনজি এবং বাসগুলো তারা গ্যাস রিফিল করার জন্য আসছে। আসলে বাড়তি ভাড়ার যে বিষয়টি, যেখানে আসলে পরিবহনের সংখ্যা কম সেখানে আসলে যে যার মতো করে যেভাবে পারছে সেভাবেই কিন্তু আসলে তারা বাড়তি ভাড়া আদায় করে নিচ্ছে। এবং আমরা বাখরাবাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আসলে তারা সরবরাহ কম পাওয়ার কারণেই কিন্তু আসলে গ্যাসের তারা কম দিতে পারছেন এবং সরবরাহ কম হচ্ছে সেটি দাবি করছেন। এবং তারা বলছেন যে আসলে গত 3 দিন ধরে গ্যাসের সরবরাহ কম ছিল এবং সামনে হয়তো আরও 1-2 দিন গ্যাসের সরবরাহ কম থাকতে পারে, এরকম তারা কিন্তু আবার আভাস দিয়েছেন। আমরা এই যে 10টি সিএনজি পাম্পের বাইরেও কিন্তু ফেনীতে প্রায় 32,000 গ্রাহক রয়েছেন যারা আবাসিকে গ্যাস ব্যবহার করেন। সেই বাসা বাড়িতেও কিন্তু আসলে গত 3 দিন ধরে গ্যাস মিলছে না, যে কারণে তারা আসলে বাধ্য হয়ে সিলিন্ডার গ্যাস এবং পাশাপাশি যে ইলেকট্রিকের যে চুলা রয়েছে সেটি ক্রয় করছেন। যারা আসলে এলপিজি এবং ইলেকট্রিকের চুলা ক্রয় করতে পারছেন না তারা কিন্তু আবার সেই আদিকালের যে লাকড়ি দিয়ে যে রান্না, সেই রান্না কিন্তু তারা আসলে ফিরে যাচ্ছেন, আমরা অনেকেই দেখেছি। এবং বাসা বাড়িতে গ্যাস না থাকার কারণে কিন্তু এখানকার যে সকল রেস্টুরেন্টগুলো রয়েছে সেই রেস্টুরেন্টগুলোতেও কিন্তু বাড়তি একটি চাপ আমরা দেখতে পেয়েছি। জি মাহাতির, আসলে যে এটি আসলে এক ধরনের সংকট তৈরি হয়ে গিয়েছে ফেনীতে। জি মাহাতির। দিদার, ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম সহকর্মী দিদারুল আলমের সাথে, তিনি ফেনী থেকে জানাচ্ছিলেন ফেনীর গ্যাস সংকটের খবরাখবর। বিভিন্ন জেলায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে বাড়ছে রোগী, আক্রান্তদের অভিযোগ মশক নিধনে নেই পর্যাপ্ত কার্যক্রম নগর কর্তৃপক্ষের। হাসপাতালেও চিকিৎসক সংকট, বাইরে থেকে কিনতে হচ্ছে ওষুধপত্র। চাঁপাইনবাবগঞ্জ ও কুমিল্লার ডেঙ্গু পরিস্থিতি জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা। বৃষ্টির সাথে পাল্লা দিয়ে এবছরও চাঁপাইনবাবগঞ্জ জেলায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। জ্বর, শরীর ব্যথা আর দুর্বলতা নিয়ে কয়েকদিন বাড়িতে থাকার পর পরীক্ষা করে ডেঙ্গু শনাক্ত হয়েছে অনেকের। চলতি বছরে এ পর্যন্ত 1.5 শতাধিক রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 22 জন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ডেঙ্গু মোকাবেলায় বিশেষ মনিটরিং টিম, বিনামূল্যে পরীক্ষা সুবিধা এবং আলাদা 20 শয্যার ডেঙ্গু কর্নার চালু রাখা হয়েছে। তবে সংকট রয়েছে জনবলের। কনসালটেন্ট এবং মেডিকেল অফিসার মিলে টোটাল আমাদের 83টা পদ আছে, কিন্তু তার বিপরীতে বর্তমানে আমাদের কর্মরত আছে মাত্র 34 জন। সবচেয়ে হতাশাজনক ব্যাপার হচ্ছে কি, আমাদের মেডিসিন কনসালটেন্ট, সার্জারি কনসালটেন্ট সহ গুরুত্বপূর্ণ কয়েকটি পদে শূন্য আছে। বাসিন্দাদের অভিযোগ, এবছর পৌরসভা থেকে মশক নিধনে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। অবশ্য পৌর কর্তৃপক্ষের দাবি, ঝুঁকিপূর্ণ বা হট জোনগুলোকে অগ্রাধিকার দিয়ে মশক নিধন কার্যক্রম চালানো হচ্ছে। ফগার মেশিন একবার দেখতে পেয়েছি এবছরে। গত বছর যে সব এলাকায় হট জোন ছিল সেই এলাকায় গুরুত্ব দিচ্ছিলাম। খুব সম্প্রতি আমাদের আরও বেশ কিছু হট জোন তৈরি হয়েছে, এগুলোতে আমরা গুরুত্ব দিয়ে আমরা স্প্রের কাজটা এবং ফগার মেশিন চালানোর কাজটা করছি। কুমিল্লায়ও আশঙ্কা ছড়াচ্ছে ডেঙ্গু। গত মাসে জেলায় 494 জন এবং চলতি মাসের প্রথম 2 দিনেই আরও 115 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে দাউদকান্দি উপজেলায় গত মাসে 182 জন এবং চলতি মাসের প্রথম 2 দিনে 21 জন আক্রান্ত হওয়ায় এলাকাটি হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। জমে থাকা পানি অপসারণ, মশার প্রজনন স্থল ধ্বংস এবং জ্বর হলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, যেকোনো ওই জায়গায় যত রোগী আসে আমরা এখানে চিকিৎসা করি এবং কমপ্লিকেশনগুলো আমরা ডিল করি। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবর থেকে আবার একটি বিরতি নিচ্ছে, ফিরে এসে আরও যা থাকছে। কুষ্টিয়ায় তীব্র নদী ভাঙন, আতঙ্ক অনিশ্চয়তায় হাজারো মানুষ। জমে উঠেছে পিরোজপুরের ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারার হাট। বিরতির পর স্বাগত দেশের খবরে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পদ্মা ও গড়াই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় কুষ্টিয়া জেলার বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। বিলীন হয়ে যাচ্ছে বসতবাড়ি, ফল ফসলের বিস্তীর্ণ জমি। চরম আতঙ্ক অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে নদী পাড়ের হাজারো পরিবারের।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভুরকাপাড়া, হাটখোলা ও কোলদিয়ার এলাকায় গত 2 সপ্তাহে প্রায় 2 কিলোমিটার জুড়ে 4 ফসলি জমি ও ফলের বাগান নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এছাড়া ভেড়ামারা উপজেলার ফয়জুল্লাপুর, মুসলিমপুর, টিকটিকিপাড়া ও মুন্সিপাড়া এলাকায় ভাঙন অব্যাহত রয়েছে। গড়াই নদীতেও পানি বাড়ায় খোকসা শহররক্ষা বাঁধ ঝুঁকিতে পড়েছে। কুমারখালীর কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকায় প্রায় 50 মিটার অস্থায়ী বাঁধ ধসে গেছে। ঝুঁকিপূর্ণ স্থানে জিও ব্যাগ ও জিও টিউব ফেলে ভাঙন রোধের চেষ্টা চালাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। স্থানীয়দের দাবি, স্থায়ী নদী শাসন প্রকল্প বাস্তবায়ন না হলে আরও বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যাবে এবং নিঃস্ব হবে শত শত পরিবার। মাথাটা ভিডিও করে মাথা কাটা কাটিস নি। এই নদী এখান থেকে 10 থেকে 9 কিলো দূরে ছিল। বিগত 10 বছরের মধ্যে বর্তমান আমাদের গ্রাম ঘিসিয়ে গেছে। বাড়তে চায় যাতে ব্লক দিয়ে যেন বাইরে দেয়, ব্লক দিয়ে বাইরে দিলে আমরা নিরাপত্তায় থাকবো। মানিকগঞ্জের হরিরামপুর, দৌলতপুর, ঘিওর ও শিবালয় উপজেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে শতাধিক বসতবাড়ি। এখনও ভাঙন ঝুঁকিতে রয়েছে নদীপাড়ের হাজারো মানুষ। বিস্তারিত জানাতে শিবালয় উপজেলার তেওতা নদী ভাঙন কবলিত এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মানিকগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ সুজন খন্দকার। সুজন, কি অবস্থা দেখতে পাচ্ছেন নদী ভাঙনের সেটি জানাবেন। পানি উন্নয়ন বোর্ড এই নদী ভাঙনের বিপরীতে কি ধরনের ব্যবস্থা নিচ্ছে সব মিলিয়ে বিস্তারিত জানাবেন। যারা ভুক্তভোগী তাদের খবরাখবরও জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আসলে আমি এই মুহূর্তে যেই জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এই পুরো এলাকা জুড়েই কিন্তু এই নদীর পাড় জুড়েই কিন্তু একটা সময় কিন্তু বসত বাড়ি ছিল। এই বাড়িগুলো কিন্তু কিছু আছে নদীগর্ভে বিলীন হয়েছে এবং কিছু হচ্ছে যে যারা নদীর একেবারে পাড়ে রয়েছে তারা কিন্তু যাদের সমর্থন আছে তারা কিন্তু বাড়ি ঘর ভেঙে তারপরে কিন্তু তারা অন্যথা চলে গিয়েছে। আপনি জানেন যে ইতিমধ্যেই বলছিলাম যে মানিকগঞ্জের প্রায় 25 কিলোমিটার, 4 উপজেলার 25 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তীর্ণ নদী ভাঙন শুরু হচ্ছে। এই মুহূর্তে পদ্মা এবং যমুনা খুবই উত্তাল অবস্থা এবং পদ্মা নদীর পানি কিন্তু বিপদ সীমা ছই। হয়তো আগামী 2-1 দিনের মধ্যে কিন্তু পানি বিপদ সীমার উপর দিয়ে প্রভাবিত হবে। তখন এই নদী পাড়ের যে বিস্তীর্ণ এলাকা জুড়ে যে সমস্ত বসত ভিটা রয়েছে, মানুষ রয়েছে, তারা কিন্তু মহা বিপদে পড়বেন। এর পাশাপাশি আপনাকে একটু বলি যে নদী পাড়ের যে সমস্ত মানুষ রয়েছে তাদের কিন্তু একেবারে এই সয় সম্বলহীন ভিটেমাটি হারা, তাদের কিন্তু কিচ্ছু নাই। এদের বেশিরভাগই এই যে পাটুরিয়া ঘাট এবং আরিচা ঘাট সহ সমস্ত জায়গায় হকারি করে। একটা সময় এই সমস্ত এলাকার মানুষের কিন্তু প্রচুর জমি জমা ছিল। একটু আগেও কথা হচ্ছিল, উনি নদীর পাড়ে দাঁড়িয়ে দেখাচ্ছিলেন এখান থেকে প্রায় 1 কিলোমিটার পর্যন্ত কিন্তু নদী ছিল, কিন্তু এই নদী শাসনের অভাবে বিগত সময় ভাঙতে কিন্তু আজকে ভিটেমাটির দ্বার প্রান্তে এসে ঠেকেছে। তাদের সরকারের কাছে একটাই দাবি যে কোনোভাবে যদি নদী শাসনটা করা হয় তাহলে এই এলাকার মানুষজন উপকৃত হবেন। আপনাকে একটু জানিয়ে রাখি যে পদ্মা যমুনা প্রতি বছর এই বর্ষা মৌসুম আসার সাথে সাথেই কিন্তু প্রচুর পরিমাণ তীব্র আকার ধারণ করে। এবারও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। এবারও ইতিমধ্যে প্রায় 100 বাড়িঘর কিন্তু নদীগর্ভে বিলীন হয়েছে এবং ভাঙন আতঙ্কে আছে কিন্তু শত শত বসত ভিটা। তারা সরকারের কাছে একটাই দাবি জানায় যে নদী তারা কোন। সুজন, ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম সহকর্মী সুজন খন্দকারের সাথে। তিনি মানিকগঞ্জ থেকে জানাচ্ছিলেন শিবালয় উপজেলার তেওতার নদী ভাঙন কবলিত এলাকা থেকে তিনি বিস্তারিত জানাচ্ছিলেন। সেখানকার খবরাখবর অন্যান্য প্রসঙ্গে যাচ্ছি। খাগড়াছড়ির রামগড় উপজেলায় ইউপিডিএফ এর সশস্ত্র সদস্যদের মদদে বাঙালিদের রেকর্ডভুক্ত জমি দখলের অভিযোগ করেছে গুচ্ছগ্রাম ভূমি রক্ষা কমিটি। সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, বাটনা শিবির, তৈশাগাড়া, থানাচন্দ্রপাড়া ও লালছড়ি এলাকায় দীর্ঘদিন ধরে বসবাসকারী বাঙালি পরিবারগুলোর রেকর্ডভুক্ত জমি দখলের চেষ্টা চলছে। এতে গুচ্ছগ্রামবাসীদের মধ্যে চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কে রয়েছে 4 শতাধিক পরিবার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোহাম্মদ ইউনুস অবিলম্বে সেনা ক্যাম্প স্থাপন করে গুচ্ছগ্রামবাসীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেন।
পাশাপাশি অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভূমি দখলের চেষ্টা বন্ধে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করা হয়। সংবাদ সম্মেলনে গুচ্ছগ্রাম ভূমি রক্ষা কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় গুচ্ছগ্রামের বাসিন্দারা উপস্থিত ছিলেন। দেশের খবর থেকে আরো একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত দেশের খবরে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। জমে উঠেছে পিরোজপুরের ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারার বাগান। নৌকা নির্ভর এই হাট কেবল জেলার কৃষি অর্থনীতির প্রাণকেন্দ্রই নয়, পরিণত হয়েছে আকর্ষণীয় এক দর্শনীয় স্থানে। পেয়ারার অর্থনৈতিক সম্প্রসারণে স্থানীয়ভাবে জেলি কারখানা ও কোল্ড স্টোরেজ নির্মাণের দাবি চাষি ও ব্যবসায়ীদের। পিরোজপুর থেকে মোহাম্মদ শফিকুল ইসলাম মিলনের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ভোরের আলো ফোটার সাথে সাথেই পিরোজপুরের আদমকাঠি, জিন্দাকাঠি সহ বেশ কয়েকটি গ্রামের চাষিরা নৌকায় করে পেয়ারা নিয়ে আসেন আটঘর কুরিয়ানার ভাসমান হাটে। দক্ষিণাঞ্চলের এই ভাসমান হাটের নান্দনিক সৌন্দর্য উপভোগ করতে ঢল নামে দেশি বিদেশি পর্যটকের। উৎসবে নগরী রূপ পায় এলাকা। ভাসমান এই হাটকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন পার্ক ও বিনোদন কেন্দ্র, যাতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে স্থানীয়দের। কোথাও এরকম বাজার নেই বা এরকমের আসলে দেখা যায় না যে ভাসমান পেয়ারা বাগানটা খুব ভালো লাগে, খুব মজা লাগে এই জায়গাটা আসতে। এখানে দূর দূরান্ত থেকে লোক আসে, কিন্তু তাদের জন্য ভালো কোনো রেস্ট হাউস নাই, থাকার মতো কোনো ব্যবস্থাও নাই। নেসারাবাদের পেয়ারা আকারে বড় আর সুস্বাদু হয়। সারা দেশেই এর ব্যাপক চাহিদা। পাইকাররা এখান থেকে শত শত মন পেয়ারা কিনে নিয়ে যান রাজধানী সহ দেশের প্রান্তিক বাজারে। প্রতি মন পেয়ারা বিক্রি হচ্ছে 600 থেকে 800 টাকায়। বাগানে যাই নৌকা নিয়ে বাগানে যাওয়ার পর আমাদের ওই সবাই লেবার সব চলে যায় বাগানে পেয়ারা পাড়তে শুরু করে এবং 10টা সাড়ে 10টার দিক থেকে আমরা পেয়ারা নিয়ে চলে আসি। মানে সরকার এমন কিছু করে না, যেন একটা জেলির কারখানা যদি আমাদের এলাকায় করতো, তাহলে আমরা পেয়ারার মান আরো আমাদের দেশে ভালো হইতো। এই মৌসুমে পিরোজপুর জেলায় 710 হেক্টর জমিতে পেয়ারার আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা 7,210 মেট্রিক টন। প্রতি মৌসুমে 20 কোটি টাকারও বেশি পেয়ারা বেচাকেনা হয় এই হাটে। এখানে যদি কোনো সহায়তা দেওয়া হয় কৃষকদেরকে, বিশেষ করে মিনি কোল্ড স্টোরেজের ব্যবস্থা যদি করা হয়, তাহলে এই পেয়ারার সিজন থেকে যে পেয়ারা উৎপাদিত হয়, এই উৎপাদিত পেয়ারা সংরক্ষণ করে রাখতে পারলে কৃষকগণ ন্যায্য বাজার মূল্যটা পাবে। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। একটি অন্যরকম আয়োজন দিয়ে শেষ করছি দেশের খবর। খাগড়াছড়ির মাটিরাঙ্গার পিটাছড়া একসময় বন উজাড় আর বন্যপ্রাণীর শিকারের অভয়ারণ্য ছিল, সেটি আজ পরিণত হয়েছে জীববৈচিত্র্য সংরক্ষণ ভূমিতে। এই আমূল পরিবর্তন এনেছেন প্রবাস থেকে ফিরে আসা একজন প্রকৃতিপ্রেমী মানুষ। শুরু করেছেন বন ও বন্যপ্রাণী রক্ষার আন্দোলন। খাগড়াছড়ি থেকে দৃষ্টান্তমূলক সেই উদ্যোগের কথা জানিয়েছেন ছোটন বিশ্বাস। দেখুন ডেস্ক রিপোর্টে। ইংল্যান্ডের ম্যানচেস্টারের স্বাচ্ছন্দ্যময় জীবন ছেড়ে 2016 সালে দেশে ফিরে আসেন মাহফুজ রাসেল। ব্যবসায় প্রশাসনে পড়ালেখা করলেও ব্যবসা বা চাকরিতে আর মন টানেনি। বন, বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণে মন স্থির করেন। খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার পূর্ব খেদাছড়ায় 75 একর জায়গা জুড়ে গড়ে তোলেন প্রাকৃতিক মিশ্র চিরহরিৎ বনাঞ্চল পিটাছড়া। পিটাছড়া বিপন্ন বন্যপ্রাণী ও দেশীয় উদ্ভিদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে। পাশাপাশি মাহফুজ রাসেল গড়ে তুলেছেন পাঠাগার ও স্বাস্থ্যকেন্দ্র। শিশু শিক্ষা, প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং স্থানীয়দের সচেতন করার মাধ্যমে বন ও জীববৈচিত্র্য রক্ষায় সৃষ্টি করেছেন সামাজিক আন্দোলন। হারিয়েছে অনেকগুলো বিপন্ন প্রজাতির যে উদ্ভিদের পাশাপাশি যে বিভিন্ন বন্য প্রাণীগুলো রয়েছে, সেগুলো একটা নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে উঠেছে এবং এটি একটা বন রক্ষায় একটি ব্যতিক্রম উদ্যোগ বলে আমি মনে করি। পুরস্কার গ্রহণ করছেন জনাব মাহফুজ আহমেদ রাসেল। বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার 2025-এ বৃক্ষ গবেষণা, সংরক্ষণ ও উদ্ভাবন বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন মাহফুজ রাসেল।
প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে জাতীয় পুরস্কার নিয়েছেন তিনি। এই পুরস্কারটা দেখতে চাই এভাবে যে এই পুরস্কারটা খাগড়াছড়ির জন্যই একটা পুরস্কার। খাগড়াছড়ি পুরো অঞ্চলটা বাইরের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা, এটা একটা হটস্পট, এটাকে পুরাটাকে আমাদেরকে রক্ষা করতে হবে এবং এই স্বীকৃতিটা আমরা যেন কাজে লাগাতে পারি। সমাজের বিভিন্ন অংশ থেকে করে প্রশাসন সবাই মিলে সম্মিলিতভাবে যদি আমরা একটা লং টার্ম প্ল্যান করতে পারি তাহলে আমরা আসলেই একটা পরিবর্তন আনতে পারবো। আগে যারা বন উজাড় করতেন বা বন্যপ্রাণী শিকার করতেন, এখন তারাই বন পাহারা দিচ্ছেন। এই উদ্যোগ দেশের জন্য একটি অনুসরণযোগ্য দৃষ্টান্ত, এমন সাধুবাদ পাচ্ছে সবার। দেশব্যাপী যদি একটা উদ্যোগ যদি আমরা সৃষ্টি করতে পারি তাহলে কিন্তু এটা বায়োডাইভার্সিটি কনজারভেশন এবং ওয়াইল্ড লাইফ কনজারভেশনের সারা দেশব্যাপী একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এই ছিল দেশের খবর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।